নমস্কার সকলকে, আপনাদের আরও একবার স্বাগত জানাই শনপাপড়ি অফিসিয়াল নিবেদিত অডিও বুক সিরিজ কৌতুক ক্রনিকলসের একটি নতুন পর্বে। আজকের আমাদের গল্প পদ্মদেব বসুর লেখা দিনে দুপুরে। পদ্মদেব বসু জন্ম 1908 খ্রিস্টাব্দে, মৃত্যু 1974 খ্রিস্টাব্দে। তিনি বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য সমালোচক ছিলেন। বাংলা ভাষায় শিশু সাহিত্যিক হিসেবেই উনি বেশি খ্যাত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় যারা রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে এসে লিখেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। আজকের গল্পটি আমরা নিয়েছি মহেশ পাবলিকেশনস দ্বারা প্রকাশিত ভয়ঙ্কর ভূতের গল্প বইটি থেকে। আজকের গল্পে থাকছে ডাক্তারের চরিত্রে সুজয় আর বাচ্চা মেয়েটির চরিত্রে সমৃদ্ধি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দিনে দুপুরে। হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা তখন দুপুর। বালিগঞ্জের ট্রাম আর আসেই না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড়চড় করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে বুঝি কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যায় শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় হঠাৎ রাস্তা পার হয়ে ছোট্ট একটা মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? আমি ভাবতেই পারিনি যে মেয়েটি আমাকেই কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটা সোজা আমার মুখের দিকেই তাকিয়ে বললে, দেখুন, আপনি কি ডাক্তার? খুব অবাক হলাম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র, দেখুন, আমার মায়ের বড়ই অসুখ। আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবেই কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত বা অসাধারণ কিছুই নয়। আমি তো কি বলবো ঠিক ভেবেই পাচ্ছি না। এদিকে ট্রামও এসে গেছে। এই দারুণ রোদ্দুরে একটা ট্রাম ফসকালেই আবার 15 মিনিটের ধাক্কা। মেয়েটা ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না, যাবেন? ওসব কোথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াটাই হয়তো বুদ্ধিমানের কাজ হতো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেমন যেন দোটানার মধ্যে পড়ে গিয়েই আর পা বাড়াতে পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের সামনে দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। কি যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চেতলার, এই তো কাছেই। কি হয়েছে তোমার মায়ের? কি হয়েছে তা তো জানি না, বড়ই অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন যেন মায়া হলো। ভাবলাম যাই না, একবার দেখেই আসি ব্যাপারটা। বললাম, চলো। ডাক্তারবাবু, আপনাকে তো আমি টাকা দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তুমি সে নিয়ে চিন্তা করো না। নতুন পাশ করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলে মাঝে মধ্যেই ডাক খোঁজ করে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসেই পাই সে মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে। ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিলাম। তবু এই মেয়েটাই যা হোক টাকার কথাটা মুখ হেঁটে রওনা হলাম মেয়েটার সাথে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি? ডাক্তার? না, মা বলেন ডাক্তার দিয়ে কি হবে, এমনি আমি ভালো হব, টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে। এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে কবেই রেলে কাটা পড়ল। সেই থেকে আমি আর মা বেশ তো ছিলুম আমরা। এর মধ্যে কেন যে মায়ের আবার অসুখ পড়ল? ডাক্তারবাবু, মা কতদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ভাষায় হেসে বললুম, সে আর কি করে বলি বলো। ডাক্তারবাবু, আজ সকাল থেকে না মা কেমন জানি হয়ে আছেন, একবারও চোখ মেলে তাকান না। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি, যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করেন। ওই তো সব ওষুধের দোকান, ভেতরে পাতলুন পরা ডাক্তাররা বসে। আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তায় এদিক ওদিক কেবলই ঘুরছি,
এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন খাবেন কিন্তু আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললাম আমি? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনোদিন ভুলব না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আস্তে আস্তেই নিজেরই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতাম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে। না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই তো। যা হোক, পুল থেকে নেমে জিজ্ঞাসা করলুম, আর কতদূর তোমার বাড়ি? এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, না হলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। আমার প্রশ্নের নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি উত্তর দিল, ডাক্তারবাবু, বড্ড কষ্ট হলো তাই না আপনার? বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলিঘুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। কলকাতার এই অঞ্চলে কোনোদিন আর আসিনি। সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতাই নয়, একেবারেই পাড়া গাঁ। পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এই তো এখানেই আমার বাড়ি। ভিতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড় হয়ে শুয়ে আছে। চোখ তার আধ বোঝা, খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকল, মা, ও মা, মা, ও মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, যে দেখো একবার। মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। কোনো জবাব এলো না। চোখ দুটো একবার পলকের জন্যে খুলেই আবার বুজে এলো। একখানা হাত বুঝি একটু ওঠাবারও চেষ্টা করলো। অস্ফুট একটু স্বরও যেন বেরোলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু, ভালো করে দেখুন না একবার, মাকে আজই ভালো করে দিন না। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই হয়তো নাভিশ্বাস উঠবে। তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবেন তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলাম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল, তাই একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনেই দাঁড়ালাম। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমার কানে পি পি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভেতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলাম, কিন্তু ঢুকতেই স্তম্ভিত হয়ে গেলাম। তবে কি আমি ভুল বাড়িতে এলাম? না, এই তো পুকুর, এই তো সেই সুরকির রাস্তা, ওই দুটো সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলাম মেয়েটার সঙ্গে। কিন্তু মেয়েটা কোথায়? আর তার মুমূর্ষু মা, সেই বা কোথায় গেল? ঘরের জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে তা কি করে সম্ভব? ঘরে কিছু জিনিসপত্র ছিল, একটা লণ্ঠন, দুটো থালাবাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম। তবে কি সমস্ত ঘটনাটাই আমার চোখের ভুল, আমার মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিকই দাঁড়িয়ে আছি, আমার পকেটে ইঞ্জেকশনও আছে, সব ঠিক আছে নাকি আমি পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার ওপর যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারিদিক ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি একটা আধবয়সী টাক পড়া লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। লোকটা বোধহয় মাটি ফুঁড়েই বেরিয়ে এলো।
আমার দিকে তাকিয়েই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? এটা কি আপনারই বাড়ি? লোকটা ঠোঁট উল্টে বলল, হ্যাঁ, তা আইন তো আমারই। কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে দুবার চোখে দেখিনি মশাই। সংসারে কেউ কোনোখানে নেই। আইনের ঘোর পেঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানা আমার ঘাড়ি এসে পড়ল। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ। পেশে টেসলেন 30 বছরে, 20 বছরের ছেলেটাও রেলে কাটা পড়ল। পিসি যখন স্বর্গে গেলেন, ভাবলুম ভালোই হলো। একটা মেয়েও ছিল পিসির। তা ওসব কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হাঁ করলাম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে। তা মাটা যেদিন অক্কা পেল, তার পরের দিনই দিব্যি কড়িকার থেকে ঝরে পড়ল। একখানাই শাড়ি ছিল পরনে, সেটা দিয়েই শেষমেশ কাজ ছাড়ল। কি ডেপো মেয়ে বলুন তো। থাকলে আমরা না হয় একটা বিয়ে টিয়ে দিতাম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকমের চলে যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি। আপনি তো এডুকেটেড লোক, আপনিই বলুন ওসব কথায় কি কান দিতে আছে? নিতে চান তো নিন, খুব সস্তায় ছাড়তে পারি কিন্তু তাহলে। সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, ধরে ধরে 400 দেবেন না হয়? জ্বরের দরে পাচ্ছেন মশাই, জমিটুকু তো রইলই। আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞাসা করলাম, কতদিনের কথা এটা? এই পিসির তা ধরুন বছর 2 হবে। পিসির জন্য কোনো ভাবনাই ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও এখন কেউ ভাড়া নিতে চায় না। এদিকে সরকারের ট্যাক্স আমাকেই গুনতে হচ্ছে। কি বিপদে পড়েছি বলুন তো। গিলতেও পাচ্ছি না, আবার ওগড়াতেও পাচ্ছি না। আমি গরিব মানুষ, আমার উপরে এই জুলুম কেন? থাকি কাঁচড়া পাড়ায়, রোজ রোজ এসে যে বাড়িটা তদারক করব, তারও তো কোনো উপায় নেই। আপনি আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা, কি দেবেন আপনি বলুন না। বলুন না, বলুন বলুন। আপনারা শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা দিনে দুপুরে। গল্প পাঠে ও ডাক্তারের চরিত্রে সুজয়, মেয়েটির চরিত্রে সমৃদ্ধি, আগন্তুকের চরিত্রে সমবুদ্ধ, পোস্টার ডিজাইন আর গ্রাফিক্সে সৃজীব শর্মা, ধ্বনি পরিবর্তন ও সমগ্র পর্ব পরিচালনায় সিজার। আগামী পর্বে এরমই একটি মনোগ্রাহী গল্প নিয়ে আবারও হাজির হবে কৌতুক ক্রনিকলস। ততক্ষণ সকলে ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।